হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই বছিলা দয়াল হাউজিং ম্যাকডুবি এগ্রোতে। দর্শক, আজ আমরা আপনাদেরকে দেখাবো যে অস্ট্রেলিয়ান সাইজের যে ষাঁড় গরুগুলো আছে, সবচেয়ে বড় জাতের যে মানে ষাঁড় গরুগুলো, এই ষাঁড় গরুগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব। তার আগেই বলে রাখছি দর্শক, যে এখানে অস্ট্রেলিয়ান যে ষাঁড় গরু রয়েছে তার ভিতরে অন্যতম একটি গরু আছে। সেই গরুটি হলো বাংলাদেশে ষাঁড় ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে 2018-তে। এবারও তারা এই 19 সালেও মেলাতে উঠাবেন। সেই মেলাতে কতটুকু চ্যাম্পিয়ন হবে জানি না। অ্যাটিস হলো তারপরও অ্যাটিস হলো এখানের থেকে যে অন্যান্য যে ষাঁড় গরুগুলো আছে তার চেয়ে অনেক ভালো ভালো সাইজের হলো ষাঁড় গরুগুলো রয়েছে। সেই গরুগুলো ও উঠতে পারে এই মেলাতে। চলুন দর্শক, আমরা কথা বলবো এই ফার্মের সিইও নাহিন ভাইয়ের সাথে। নাহিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা নাহিন ভাই, আপনার এখানে যে সাইজের গরুগুলো দেখছি, বিভিন্ন সাইজেরই আপনার এখানে গরু আছে। সেই গরুগুলোর ভিতরে যে আমরা অস্ট্রেলিয়ান গরুর উপরে একটা রিপোর্ট করার জন্য আসছি। আপনাদের এই ফার্মটা কতগুলো ফার্ম আছে আপনাদের এখানে? আমাদের এই হাউজিং আমাদের 4টা ব্রাঞ্চ আছে। এটা 4 নম্বর ব্রাঞ্চ। এটা 4 নম্বর আছে। টোটাল কয়টা ব্রাঞ্চ আছে? টোটাল 14টা ব্রাঞ্চ আছে। 14টা ব্রাঞ্চ, তার মানে এটা হলো 4 নম্বর ব্রাঞ্চ। আচ্ছা, আমাদেরকে বলবেন যে এই যে আপনার ষাঁড় গরুগুলো রয়েছে, যেমন অস্ট্রেলিয়ান গরুগুলা, যে এই গরুগুলার বলে মানে আপনি আসলে এটা কত সাইজের, মানে কতটুকু ওয়েট এই ষাঁড় গরুটা এবং কয়টা দাঁত? নর্মালি অস্ট্রেলিয়ান গরুর একটা বিশেষত্ব হচ্ছে যে তার মাংস এবং দুধ উৎপাদন ক্ষমতা অত্যন্ত বেশি। এটাকে আসলে যদিও অস্ট্রেলিয়ান গরু বলে, কিন্তু সত্যি অর্থে এটা হলস্টিন ফ্রিজিয়ান এবং ফ্রিজিয়ান দুইটা জাতের সংকরায়নের ফলে এটা তৈরি হয়েছে। ক্রস সংকরায়নের ফলে এই গরুগুলো তৈরি হয়েছে। এবং সাধারণভাবে লালন পালন করলে এই গরুগুলা 800-900 কেজি হয়ে যায়। আর একটু এক্সটেন্সিভলি কেউ যদি লালন পালন করে বা এক্সট্রা কেয়ার নেয়, এক্ষেত্রে সহজেই গরুগুলোকে 1000-1200 থেকে 1400 কেজি পর্যন্ত করা যেতে পারে। আচ্ছা, এই যে সরকারিভাবে যে প্রতি বছরে মেলাতে উঠানো হয়, সেই ষাঁড় ক্যাটাগরিতে বা গাভী ক্যাটাগরিতে কোনগুলো আপনার উঠানো হয়েছে? আপনার এখান থেকে মেলা থেকে উঠানো হয়েছে? প্রতি বছর বলতে হ্যাঁ, গত বছর একটা মেলা হয়েছিল প্রতিনিধি 2018, এবং বাংলাদেশের ইতিহাসে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এই মেলাটা গতবার হয়েছে। গতবারের মেলায় আমরা এই গরুটাকে তুলেছিলাম এবং এই গরুটা তখন প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। এটা ষাঁড় ক্যাটাগরি। এই গরুটার নাম হচ্ছে ভার্মিন। এই ভার্মিন গতবার এটার নাম দিয়েছেন কি? ভার্মিন। হ্যাঁ, ভার্মিন তার নাম। এবং গতবার ষাঁড় ক্যাটাগরিতে সে প্রথম হয়েছিল। এবং এই গরুটা এখন পর্যন্ত মাত্র 2 দাঁত হয়েছিল। মাত্র 2 দাঁত। আমাদেরকে একটু বলবেন যে এটা ক্যাটাগরিতে যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন অ্যাডিশনাল আমরা খামারি যারা আছেন তাদের কাছে কেমন লাগছে? যে আপনার অনেক জাতেরই গরু উঠেছে, তো সেই সুবাদে অত্যন্ত আনন্দের একটা খুশির ব্যাপার যে সরকারের থেকে এরকম একটা স্বীকৃতি পাওয়া, এটা সবসময় যে কোনো একটা খামারির জন্য অনেক বড় একটা পাওয়া। আমাদের অবশ্যই তখন খুবই ভালো লেগেছে যে এতগুলো ষাঁড় বা অনেক সারা দেশ থেকে খামারিরা এসেছেন, সেখানে অনেক গরু উঠেছে এবং তার মধ্যে থেকে যেখানে বিচারকরা ছিলেন, প্যানেল ছিলেন, তারা এই গরুটাকে পছন্দ করেছেন বা নির্বাচিত করেছেন। এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আচ্ছা, এটা যদি আপনি এখন যদি বিক্রি করেন, এই যে আপনার যে গরুটা দেখতে কতটা সুন্দর, কিভাবে বলবো দর্শক জানি না। এই যে দেখুন, এটার লেজটা দেখেন, এটার বডিটা থেকে দেখুন, এখান থেকে শুরু হলো যে ঠিক নিচ থেকে নিচের দিকে যদি যায়, এই যে দেখুন লেজ, পা থেকে শুরু করে এই অংশটুকু সাদা। এই দেখুন, এটা 4টা পা, বডি, নাভি এইটুকু সাদা, আর দেখুন উপরের অংশটা কালো। কতটা সুন্দর হলে যারা নির্বাচিত করেছেন এই গরুটাকে ফার্স্ট প্রাইজ দিয়েছেন এটার হলো সেই মেলায় ষাঁড় ক্যাটাগরিতে। দেখুন এটা কতটা সুন্দর হলে এই গরুটা প্রাইজ পেতে পারে বা নির্বাচিত হতে পারে। দেখুন, আসলে খামারিদের জন্য কি বলবো, যে আমাদের জন্য একটা শুভকামনা হয়ে আছে যে তারা এই ধরনের প্রতিযোগিতায় যখন এই গরুগুলো চ্যাম্পিয়ন হয়, তখন বাকি যে খামারিরা আছে তারাও উদ্বুদ্ধ হয়ে চিন্তা করে যে আমাদের গরুরও আমরা ঠিক এভাবে লালন পালন করে আমরা মেলাতেও তুলবো। আচ্ছা ভাইয়া, এই যে গরুটা এখন ওয়েট আছে আপনি কত বললেন? 1020 কেজি। 1020 কেজি। এটাকে সর্বোচ্চ কত কেজিতে উন্নীত করা যায়? এটা 1400-1500 কেজি নেওয়া যাবে। 1400-1500 কেজি। তো অ্যাডিশনাল আপনারা করছেন কি? হ্যাঁ, আমরা চেষ্টা করছি। তবে যদিও যেহেতু আমরা এটা প্রতিপালন করেছি এবং এটা ভালো প্রাইস পেয়েছে, যার জন্য গতবার আমরা কিছুটা আবেগের জায়গা থেকে ওটা বিক্রি করা হয়নি। তো এইবার আশা করছি যে হয়তো যদি ভালো দাম। গত বছর দামটা কত উঠেছিল? গত বছর এটার দাম 8 লক্ষ টাকা পর্যন্ত উঠেছে। 8 লক্ষ টাকা উঠেছে, তাও বিক্রি করেন নেই? করিনি, কারণ একটাই যে যেহেতু এটা প্রথম ষাঁড় হয়েছে এবং তার যে সৌন্দর্য,
এইসব কারণে যে না সব গরু যদি বিক্রি করি একটা গরু হয় থাক। এটার সৌন্দর্য আর কি বর্ণনা করব দর্শক, দেখুন যেন রং তুলি দিয়ে যেভাবে আঁকলে যে তার পায়ে থেকে শুরু করে যেভাবে আঁকা হয় রং তুলি দিয়ে, ঠিক সেম দেখুন কতটা সুন্দর। পায়ের নখ থেকে শুরু করে সবগুলো অংশ সাদা, তারপরে উপরের অংশটুকু কালো, তারপরে উপরের চুটটা বরাবর যেখানে এটা সমান থাকে চুটগুলা, এই যে দেখুন এখানে একটু সাদা অংশ, তার মাথায় একটু সাদা অংশ দেখলাম, এই যে কতটা সুন্দর। আচ্ছা যা হোক এই বিষয়টা আমরা বলবো পরে আরও একটু বিস্তারিত। এই যে আপনার পাশে যে আরেকটা গরু আছে, হ্যাঁ এটাও কি অস্ট্রেলিয়ান? হ্যাঁ, এটাও হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরু, মানে ক্রস ক্রস গরু বা শঙ্কর গরু। এটার ওয়েটটা কেমন? এবং এটার ওয়েট এখন 850 কেজি। 850 কেজি ওয়েট। এটা দাঁত কয়টা? এটা 4টা। 4টা দাঁত। আচ্ছা আমাকে বলবেন যে এই গরুটা যদি আপনি বিক্রি করতে চান, তাহলে অ্যাটলিস্ট যে কোরবানির জন্য কিনতে চায় বা এখন কিনে রেখে দিতে চায় বা এখনই বা নিয়ে যেতে চায়, তাহলে কি ধরনের দাম হবে আর কোরবানির জন্য রেখে যেতে পারবে কিনা? তখন হ্যাঁ, কোরবানির জন্য অবশ্যই রেখে দিতে পারবে। এবং এখন যদি কেউ এটাকে কিনে নিয়ে যেতে চায় তাহলে এটার দাম হবে 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ টাকা। তারা কি বার্গেটিং করতে পারবে? হ্যাঁ, কিছুটা হয়তো পারবে, কিছুটা হয়তো করতে পারবে। আচ্ছা আমরা আপনাদের নাম্বারটা দিয়ে দিব, হয়তো সেই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবে এটা দাম সম্পর্কে। যদি যোগাযোগ করে তারা মানে এলো নিতে পারে বা আপনাদের জন্য সুবিধা হয়, সেটাই আমরা করব। আচ্ছা আমাদেরকে একটা কিছু বলবেন যে এই যে খাবারগুলো দিচ্ছেন, এই যে বড় বড় সাইজের যে ষাঁড় গরুগুলা, এগুলোর জন্য কি ধরনের খাবার আপনারা দিয়ে থাকেন আর এটা চিকিৎসা বা কিভাবে করে থাকেন? আসলে আমাদের এই গরুগুলোকে আমরা খাবারের ক্ষেত্রে সম্পূর্ণ নিজেদের তৈরি প্রাকৃতিক খাবার দেই, সাইলেজ, এবং নিজেরা একটা দানাদার তৈরি করি, সেটা দেই। সেটা কিভাবে তৈরি করেন? এইটা হচ্ছে আমরা ধান, গম, ভুট্টা, সয়াবিন, মসুর, ছোলা, কালিজিরা, লাইমস্টোন, এই কয়েকটা উপাদান মিলে আমরা একটা রেশিও তৈরি করি এবং সেই রেশিও ওয়াইজ ওদেরকে তাদের বডি ওয়েট অনুযায়ী, বয়স অনুযায়ী খাবার দেওয়া হয়। এবং এই গরুটাকে আমরা সারাদিনে প্রায় 14 কেজির মতো সাইলেজ দিই এবং 3 কেজির মতো। তাহলে 3 কেজির মতন কি দানাদার খাদ্য দিচ্ছেন? হ্যাঁ, 3 কেজির মতো দানাদার খাবার দিই এবং সাইলেজ যেটা আমরা তৈরি করি, এখন ভুট্টা সাইলেজ আছে আমাদের কাছে, সাইলেজটা হচ্ছে 14 কেজির মতো সাইলেজ খায়। 14 কেজি সারাদিনে এটাই তার খাবার। আর ওই যে সাথে আমরা মাঝে মাঝে মৌসুমি যেসব ফল বা ফসল পাওয়া যায়, গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, এগুলোর দাম তো একটু সাধারণত বেশি হয়ে থাকে না, কিন্তু আমরা যখন কৃষকের কাছ থেকে সরাসরি কিনি সেক্ষেত্রে আমরা দাম কম পাই এবং আমাদের টার্গেট থাকে যে 10 টাকা বা তার নিচে যেসব পাওয়া যায় আমরা সেগুলো খাওয়াই। কারণ আমরা সরাসরি কৃষক থেকে সংগ্রহ করি, আমরা বাজার বা কোনো বাজারে গিয়ে পচা বাসি সবজি এটা যেই খাবারগুলো আপনারা তৈরি করেন সেগুলো কি আপনাদের মানে ক্ষেতের মানে ফসল থেকে তৈরি হয়? সব আমাদের ক্ষেত না, আমাদের কন্ট্রাক্ট ফার্মিং এ আমাদের কিছু কৃষক আছে, প্রায় 250 কৃষক আছে আমাদের। এই 250 কৃষক আমাদের জন্য সারা বছর ধান, গম, ভুট্টা চাষ করেন এবং সেই সাথে প্রায় 70 জন কৃষক আছে যারা আমাদের সবজি সাপ্লাইটা দেয়। আচ্ছা যে খামারে যারা যে কৃষকগুলো মানে হলো যে খাবারগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকে, তাদেরকে কি আপনারা এক্সট্রাভাবে তাদেরকে পারিশ্রমিক দিয়ে থাকেন, যে মানে বাৎসরিকভাবে আগের থেকেই মানে কিছু টাকা দিয়ে থাকেন? না, এরকম না, মানে তাদের সাথে আমাদের একটা কি বলবো ফসল পঞ্জিকা আমরা আগে তৈরি করে দিই, যে এই বছর আমরা বৈশাখ মাসে এই ফসলটা চাষ করব, চৈত্র মাসে এটা করব, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এটা করব, শীতকালে এটা করব। হ্যাঁ, এইভাবে পঞ্জিকা অনুযায়ী তারা তাদের ফসলটা করে যান এবং সেই ফসল করতে গিয়ে তাদেরকে যে প্রশিক্ষণ দিতে হয় বা বীজ দিতে হয় বা যদি সারের ব্যাপারে আমরা যেটা করি, আমাদের খামার থেকে আমরা কম্পোস্ট তৈরি করি, সেই কম্পোস্টটা সরাসরি জমিতে ব্যবহার করে, যার জন্য কোনো রকমের রাসায়নিক সার আমাদের ব্যবহার করতে হয়। আচ্ছা আমরা এটা তো বুঝলাম যে অ্যাটলিস্ট যে এই গরুগুলোর জন্য এই ধরনের খাবারগুলো, যেহেতু আপনাদের খামারটা বিশাল ওর অনেক বড় সাইজের একটি মানে হলো খামার, অনেক জাতের গরু আছে, শয় গরু, যেমন এটাই হলো আপনাদের 4 নাম্বার মানে ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে আছে হলো কতগুলো গরু আছে? এই ব্রাঞ্চে এখন এই মুহূর্তে 350 গরু আছে। 350 গরু আছে এলো এই ব্রাঞ্চে। এখানে 400 গরু রাখা। আপনাদের টোটাল যতগুলো ব্রাঞ্চ আছে, টোটাল গরুর সংখ্যা কত হবে আপনাদের ব্রাঞ্চে? মিলে আমাদের 2200 গরু আছে। 2200 গরু আছে আপনাদের টোটাল ব্রাঞ্চে, 14টা ব্রাঞ্চে। আচ্ছা, তো এই যে গরুটার মানে হলো খাবারটা আপনারা সেটা সম্পর্কে বুঝলাম। এবং শেষে যে ওদেরকে সাদা পানি দেওয়া থাকে, আপনি এটা খেয়াল করে দেখবেন যে এই যে ওর সামনে পানি কিন্তু ভরা ছিল, কমে গেছে, তার পাশেরটা দেখেন আরো কমে গেছে, ওরা পানি এই যে এবং এই যে মাত্র সে পানি খেয়েছে। যদি অনেকে বলে যে গরু সাদা পানি খেতে চায় না, কিন্তু গরুর সামনে এই যে দেখেন গরুটা এখনই পানি খাওয়ার জন্য চেষ্টা করতেছে, যে সাদা পানি দেওয়া থাকলে সে পানি খাবে। এই যে দেখুন ভিউয়ার্স, কতটা স্বচ্ছ পানিগুলো, কতটা সুন্দর পানি। এই পানিগুলো হলো তারা তাদেরকে দিয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতাভাবেই এই খামারে গরুগুলো লালন পালন করে থাকে। আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে ভাইয়া,
এই যে ষাঁড় গরুগুলো আছে এগুলার হলো যে প্রতিদিন কয়বার করে গোসল করানো হয়? দিনে এই গরুগুলোকে নর্মালি 2বার গোসল করানো হয়। এবং আমরা আরেকটা কাজ যেটা করি সেটা হলো যে যখনই গরম বেড়ে যায় ওদের গায়ে পানি ছিটাই, এবং আমাদের এখানে একটা শাওয়ার দেওয়া আছে প্রত্যেকটা গরুর উপরে। ছাড়ো, শাওয়ারটা ছাড়ো। ভিউয়ার্স, এই যে দেখুন প্রতিটা মানে গরুর উপরেই দেখুন একটি একটি করে ফ্যান দেওয়া আছে। এই যে দেখুন, এই যে দেখুন প্রতিটা গরুর ইয়েতে আছে দেখুন, চাবি দাও। চারপাশে বেষ্টনী করে রেখেছে। দেখুন আপনারা আসলে খামারটি পরিকল্পনা, আপনারা যারা খামার করতে চান, যারা টাকা ইনভেস্ট করতে চান কোটি কোটি টাকা করার আগে আপনি কী ধরনের ফার্ম হওয়া উচিত, কী ধরনের ফার্মটা করতে হবে, সে মেনটেন্যান্স খরচাগুলো কী ধরনের হয়, একজন অভিজ্ঞ খামারি, বিভিন্ন খামারি যারা জানেন ভালো মন্দ তাদের কাছে এগুলো পরামর্শ করেই আপনারা এই কাজগুলো করবেন। আচ্ছা নাইন ভাই, আমাদেরকে একটা বিষয় বলবেন, অনেক খামারি আছে যারা গরু কিনতে চায়, সেই সুবাদে বলে যে মানে এই ষাঁড় গরুগুলোর দাম কম, মাংস বেশি সুবিধার না, আচ্ছা আচ্ছা এটা ভালো লাগে না, আচ্ছা আচ্ছা। এগুলা মানে নেওয়া না নেওয়া মানে খুশিতে অনেকে মানুষের বড় সাইজ হিসেবে নেয়, কিন্তু আসলে এগুলো ভালো না গরুর গোশগুলা, এটার কারণটা কি? এক্ষেত্রে এটা সম্পূর্ণ একটা ভুল ভ্রান্ত ধারণা যে আমাদের এখানে যে গরু আছে, এই অস্ট্রেলিয়ান গরু যেগুলো দেখছেন এইগুলা, এবং এই যে পাশে দেশাল বা আরও যে গরু আছে তাদের মাংসের স্বাদের মধ্যে খুব বেশি একটা পার্থক্য খুঁজে পাবেন না। কিন্তু যদি কেউ এই গরুটাকে নিয়ে অবৈধ উপায়ে মোটা তাজা করে থাকে, কোনো অবৈধ ওষুধ, অবৈধ ইঞ্জেকশন কোনো কিছু দিয়ে, সেই ক্ষেত্রে তখন তার মাংসের মধ্যে পানি জমে যাওয়া, যখন একটা গরুর মাংসে পানি বেশি জমে যায় তখন কিন্তু আপনি আসলে ওই টাকা দিয়ে পানি কিনতেছে, সেই ক্ষেত্রে এই গরুর মাংস, কলিজা কোনো কিছু সুস্থ থাকবে না, এবং সেই ক্ষেত্রে তার স্বাদ পাওয়া যাবে না। কিন্তু আমরা এখানে একটা গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে বড় করছি, যে আমরা জানি গরু তৃণভোজী প্রাণী, কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ গরু পালতে চায় কুড়া ভুসি দিয়ে আর খড় দিয়ে, কিন্তু তাকে দেওয়ার কথা তৃণ। আমরা কিন্তু তাকে বছরে 365 দিন তৃণ কাঁচা ঘাস থেকে প্রসেস করে দিচ্ছি, যেটাকে আমরা সাইলেজ বলছি। এবং এই তৃণ দেওয়ার ফলে কিন্তু আমাদের এই গরুগুলার আপনি চেহারা বলেন বা গ্লেজ বলেন বা সৌন্দর্য বলেন, কোনোটাতে ঘাটতি নেই। এবং এই সৌন্দর্য বাড়িয়ে রাখা বা ধরে রাখার জন্য আমাদের আলাদা কোনো বিউটিফিকেশন বা বিউটি প্রোডাক্ট ইউজ করতে হয়। আচ্ছা আমাদেরকে আরেকটা জিনিস বলবেন, এই যে উপর থেকে পানি ছিটে আসতেছে, হ্যাঁ, এই বিষয়টা কি? এইটা জাস্ট এই গরুটা গরমকালে যাতে সে একটা আরাম পায়, তার কমফোর্টের জন্য এই ব্যবস্থা করা হয়েছে, যে যখন গরম চলে আসবে তখন আমার জন্য 400 গরুকে ইন্ডিভিজুয়ালি গোসল করানো বা ভিজানো কষ্টকর। যেমন এই যে দেখেন, আমি এই শাওয়ারটা ছেড়ে দেওয়ার পরে প্রত্যেকটা গরু কত চুপচাপ দাঁড়িয়ে সেই ব্যাপারটাকে এনজয় করছে, যে এই যে পানিটা পড়তেছে এবং সেই ব্যাপারটাকে এনজয় করতেছে, তার গাটা ভিজে যাচ্ছে। এবং 5-10 মিনিট পর আমি এটা বন্ধ করে দিব, তাতে করে দিনে 5-6 বারই শাওয়ারটা ছাড়লে আমার পানি খরচ কম হচ্ছে, আমার প্রত্যেকটা গরু ইন্ডিভিজুয়াল ভিজে যাচ্ছে। এবং হিট স্ট্রোকে বা গরমকালে মাঝে মাঝে আমরা গরু হঠাৎ মারা গেছে, গরুর স্ট্রোক হয়, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে গরু মারা যায়, এই রিস্কগুলো তখন আর এখানে থাকতেছে। ভাইয়া আপনি আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আসলে একটা ডিজিটাল পর্যায়ে যে ধরনের খামারগুলো হওয়া উচিত, সেই খামারটি অ্যাডিশনাল আপনাদের ক্যাটাগরিতে আপনাদের ফার্মটিও পড়ে, যে এত সুন্দর ব্যবস্থা এবং সুন্দর চিকিৎসা পদ্ধতি, যেমন প্রতিটা ডাটাবেস করে যেভাবে আপনারা চিকিৎসাগুলো করছেন, এটা অত্যাধুনিক আমার কাছে মনে হলো। খামারি ভাইরা যারা আছেন তারা যারা খামার করতে চান, কোটি কোটি টাকা ইনভেস্ট করতে চান, খামার করার পূর্বে আপনাদের এই পদ্ধতিগুলো জেনে শুনে আপনারা টাকা ইনভেস্ট করবেন, নইলে আপনারা টাকা ইনভেস্ট করবেন ঠিকই, কিন্তু আপনারা লাস্টে লসে পড়তে পারবেন, আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে। সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই প্রতিবেদনটিতে। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাইন ভাই, আপনি আমাদেরকে যে এতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। দর্শক আর নয়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই তথ্যগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে হবে আমাদের সার্থকতা। আল্লাহ হাফেজ।